সব রাজনৈতিক দলের জন্য পৌর নির্বাচন একটি সুযোগ। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী। আমি চাই যে বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে তাদের জন্য এটা একটা সুযোগ। এবার তো দলীয় ভিত্তিতে নির্বাচন, নিজ নিজ মার্কা নিয়ে। এখন নির্বাচনটা বিএনপি করে কি করে না সেটা একটা দেখার বিষয় আছে। রাতে শরিক দলের সঙ্গে বসছেন বিএনপি চেয়ারপারসন। নির্বাচন আংশিক দলীয়ভাবে হওয়ায় জটিলতা বাড়বে আশঙ্কা বিশেষজ্ঞদের। একই নিয়মে দুটো নির্বাচনই হতো তাহলে মানুষের জন্য সুবিধা হতো। এখানে দুই রকম নিয়ম থাকাতে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি হাফসাতুন্নেসা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধাপরাধী ইস্যুতে কমেছে আন্তর্জাতিক চাপ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সুজা আলমকে তলবের পর বাংলাদেশের হাই কমিশনারকে ডাকার সিদ্ধান্ত ইসলামাবাদের। রাজধানীর হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহত। হামলায় জড়িত গ্রেপ্তার 5 জেএমবির সদস্য 5 দিন করে রিমান্ডে। এবার রংপুর ও দিনাজপুরে 11 ধর্মযাজককে চিঠি ও মুঠোফোনে হত্যার হুমকি। পুলিশ বলছে চিঠি পাঠানো হয়েছে দিনাজপুর থেকে। এবং ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের 4 জনকে খুনের দায়ে 4 জনের ফাঁসির আদেশ, বেকসুর খালাস 1 জন। সব রাজনৈতিক দলের জন্য পৌর নির্বাচন একটি সুযোগ মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনে বিএনপি না এলে তাদের দলের জন্য এটি ক্ষতিকর হবে। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার শুরুতে বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সব দলের অংশগ্রহণে স্থানীয় সরকার নির্বাচন চায়। বৈঠকে আওয়ামী লীগের পৌর নির্বাচনের প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন। গণতন্ত্রকে আরো শক্তিশালী করা, গণতন্ত্রকে বিকশিত করা এবং আরো রাজনৈতিক দলগুলি যার নিজ নিজ যে প্রতীক, সেই প্রতীক ভিত্তিতে নিজেদের দল গড়ে তুলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক, আমরা কিন্তু সেটাই চাই। বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে তাদের জন্য এটা একটা সুযোগ যে তারা যদি নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের একটা দল গঠন করবার একটা ভালো সুযোগ তারা পাবে। তাদের ভিতরে আবার একটা দ্বৈততা আছে। বিএনপি নির্বাচনে ঠিকই অংশগ্রহণ করছে, স্থানীয় সরকার নির্বাচনে, শুধু জাতীয় নির্বাচন বা উপনির্বাচন হলে সেখান থেকে বিরত থাকছে, আর বাইরে বলে বেড়াচ্ছে যে এই নির্বাচন ঠিক হয়নি, তারা নির্বাচন অংশগ্রহণ করে না। তো এবার একটু দেখতে চাই, এবার তো দলীয় ভিত্তিতে নির্বাচন, নিজ নিজ মার্কা নিয়ে। এখন নির্বাচনটা করে কি করে না সেটা একটা দেখার বিষয় আছে। নির্বাচনে অংশগ্রহণ করলে তখন আর তারা বলতে পারবে না যে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, কারণ দলীয় প্রতীক নিয়ে তো তারা করলো। আর না করলে এটা তাদের দলের জন্য ক্ষতি। এদিকে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে আজ 20 দলের শরিকদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাত 9টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। আজকের বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনে 20 দলীয় জোট অংশ নেবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। এছাড়া নির্বাচনে অংশ নিলেও সেটি জোটগতভাবে হবে কিনা সে ব্যাপারেও আজ সিদ্ধান্ত আসতে পারে। এর আগে গতকাল রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন। তবে সেই বৈঠকে নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন। প্রায় 2.5 মাস লন্ডনে থাকার পর দেশে ফিরে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এটি ছিল বেগম খালেদা জিয়ার প্রথম বৈঠক। এদিকে পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় ও কাউন্সিলর পদে নির্দলীয় প্রার্থীর বিধান ভোটারদের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। এক্ষেত্রে পুরো নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে একই নিয়ম থাকলে জটিলতা থাকতো না বলে মনে করেন তারা।
তবে প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হলেও তা সুষ্ঠুভাবে করতে নির্বাচন কমিশন প্রস্তুত আছে বলেও মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিবের রিপোর্ট। তফসিল ঘোষণার পর এখন পুরো দেশে বইছে নির্বাচনী আমেজ। বিশেষ করে যে 234টি পৌরসভায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব জায়গার প্রার্থীরা ইতিমধ্যে সরব হয়ে উঠেছেন। বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথমবারের মতো দলীয় ব্যানারে স্থানীয় নির্বাচন। তাই বিশ্লেষকদের আশঙ্কা, দলীয়ভাবে নির্বাচন হওয়ায় স্থানীয় প্রশাসনের উপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে দলীয়ভাবে মেয়র নির্বাচন হলেও কাউন্সিলর পদে নির্বাচন হবে নির্দলীয়ভাবে, যা দ্বিমুখী অবস্থান বলেও মনে করেন তারা। এখানে দুই রকম নিয়ম থাকাতে যথেষ্ট বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এবং তার ফলে হয়তো যে নির্বাচনের যে আসল যে নির্যাসটা থাকে সেই চিন্তাটা কতখানি বাধাগ্রস্ত হয় এখানটায়, সেখানে কতখানি সীমাবদ্ধতা এসে যায়, এটা নিয়ে কিন্তু নানা ধরনের বক্তব্য আছে। যদি কোনো একটা একই নিয়মে দুটা নির্বাচনই হতো তাহলে মানুষের জন্য সুবিধা হতো। আমরা চাই যে সবসময় নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন থাকুক। সেখানে যদি আবার প্রশাসনের লোক বেশি হয়ে যায়, যদি তাদের সম্পূর্ণ লোক না থাকে তাহলে প্রশাসন নিতেই হবে। খুবই ভালো হয় যদি সম্পূর্ণভাবেই নির্বাচন কমিশনের লোক দিয়ে নির্বাচনটা করানো হয়। তবে এসব মোকাবেলায় নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত বলেও মত নির্বাচন পর্যবেক্ষকদের। সেক্ষেত্রে নির্বাচন গ্রহণের আগে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করা কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় বলেও মনে করেন তারা। সব দলকে এই নির্বাচনে আসার জন্য দুটো পার্টি রেসপন্সিবল হবে। এক হচ্ছে নির্বাচন কমিশন, পরবর্তীকালে সব দলগুলি। তারা প্রস্তুত না হলে, ভালোভাবে করতে না পারলে কোনো কমিশন নিজেদের বদনাম করবার জন্য, নিজেদের অ্যাকাউন্টেবিলিটি নষ্ট করবার জন্য তো একটা ইলেকশন দেবে না। আমি নির্বাচন করব না, কিন্তু ক্ষমতাও যেতে চাইব। নির্বাচন প্রক্রিয়াটা যাতে সুষ্ঠু হয়, যে মুক্ত হয়, অবাধ হয়, সেটা আমাদের সবারই কিন্তু আন্তরিক একটা কামনা। কে নির্বাচনে আসবে না আসবে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আল বদর কমান্ডার আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর না করতে কোনো দেশের সরাসরি চাপ ছিল না বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে আগের চেয়ে আন্তর্জাতিক চাপ কমে এসেছে বলেও দাবি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। তবে দেশের বাইরে বরাবরই এক্ষেত্রে বাংলাদেশ নেতিবাচক প্রচার প্রচারণার শিকার হয়, আর তাই এ বিষয়ে লবিস্ট নিয়োগের পরামর্শ পররাষ্ট্র বিশ্লেষকদের। এহসান জুয়েলের রিপোর্ট। ফাঁসির রায় কার্যকর হওয়ার আগে থেকেই শুরু বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার তৎপরতা। পাকিস্তান যখন তাদের অসন্তোষের কথা জানায়, একই সময় মৃত্যুদণ্ড রহিত করার অনুরোধ জানায় পশ্চিমা দুই একটি দেশ। হিউম্যান রাইটস ওয়াচের পাশাপাশি ফাঁসির রায় কার্যকর নিয়ে নেতিবাচক প্রচারণা চালায় বিবিসি, আল জাজিরা, ডন, ইকোনমিস্টের মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। সবশেষ জাতিসংঘ মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও মৃত্যুদণ্ড বিলোপের আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতে পাকিস্তান হাইকমিশনারকে ডেকে সতর্ক করে ঢাকা। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, ফাঁসির রায় কার্যকর না করতে চাপ দেয়নি কোনো দেশ। আমরা সরাসরি লিখিতভাবে কারো কাছ থেকে এই ধরনের কোনো অনুরোধ পত্র পাইনি, কারণ আমরা তাদেরকে বুঝিয়েছি অতীতে বারবার, এবং তারাও এটাও রিকগনাইজ করেন, বোঝেন যে বাংলাদেশ উইল বি গভর্নড বাই ইটস ওন রুলস এন্ড লজ, অবভিয়াসলি কিপিং ইন মাইন্ড দ্য ইন্টারন্যাশনাল নর্মস। অতীতে জামায়াত নেতা কাদের মোল্লা ও কামরুজ্জামানের ফাঁসির সময়ও একই ধরনের তৎপরতার মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশকে। এই ধরনের প্রচারণা রোধে কৌশলী হওয়ার পরামর্শ সাবেক কূটনীতিকদের। বিদেশিদের হত্যাকাণ্ডের পরে পররাষ্ট্র মন্ত্রী মহোদয় বিদেশি রাষ্ট্রদূতদের ডেকে বিষয়ে বাংলাদেশ সরকার অবস্থান ব্যাখ্যা করেছেন। এ বিষয়ে যদি প্রয়োজন হয় সেটা তারা সরকার ব্যাখ্যা করতে পারেন। এখানে বিদেশে বাংলাদেশে অনেকগুলো দূতাবাস আছে, তারা যেন বাংলাদেশের অবস্থানটা সেখানে তুলে ধরে। বাংলাদেশ বিভিন্ন সময়তেই বিভিন্ন কাজে লবিস্ট নিয়োগ করেছে, প্রয়োজন হলে এই ধরনের কাজেও লবিস্ট নিয়োগ করা যেতে পারে। লবিস্টের কোনো প্রয়োজন নেই এখানে, কারণ আমাদের সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে দপ্তরগুলি আছে, আজকে থেকে 1 বছর আগেও কিন্তু অবস্থানটা অনেকটা ভিন্ন ছিল। যতটুকু রয়ে গেছে ততটুকু নিয়ে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাজ করব। বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচয় দিতে হলে মুক্তিযুদ্ধকালীন বিষয়ে কোনো দেশ হস্তক্ষেপ করবে না বলেও আশাবাদী পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে যুদ্ধাপরাধের বিচারের মান নিয়ে জাতিসংঘ মানবাধিকার কমিশনের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বক্তব্যকে দুঃখজনক বলেও অভিহিত করা হয়েছে।
এদিকে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত খবরে বলা হয়েছে, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনারকে তলব করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। এহসান জুয়েলের আরও একটি রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় কার্যকরের পর এক ব্রিফিংয়ে ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে প্রশ্ন তোলে জাতিসংঘের মানবাধিকার কমিশন। একই সময়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের ব্রিফিংয়ে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকরের প্রথা বিলোপ করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার জাতিসংঘের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। যথাযথ নিয়ম মেনেই বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন করা হচ্ছে দাবি করে সরকার বলছে, এই বিচারের মাধ্যমে বিচারহীনতার সময় থেকে বের হয়ে আসার সুযোগ তৈরি হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 4 দশক আগে ঘটে যাওয়া নৃশংস ঘটনার বিচারকে যখন বিশ্বব্যাপী স্বাগত জানানো হচ্ছে, তখন একটি অংশের এই বিচার নিয়ে প্রশ্ন তোলা দুর্ভাগ্যজনক। এদিকে পাকিস্তানের একটি দৈনিক বলছে, ফাঁসির রায় কার্যকরের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষোভের পর এবার সংসদেও আলোচনা হয় এই বিষয়ে। আলোচনায় পিটিআইয়ের সংসদ সদস্য শিরিন মাজারি ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনারকে প্রত্যাহার করার দাবি জানান। দেশটির সরকার দলীয় সংসদ সদস্য শেখ আফতাব আহমেদ জানান, সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে ফাঁসির ঘটনায় নিন্দা জানানোর সিদ্ধান্ত নিয়েছে। আর এই উদ্বেগ জানাতে তারা সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সোহরাব হোসেনকে ডেকে পাঠানোর। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ব্লগার হত্যাকাণ্ড ও মানবাধিকার বিষয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্যরা। একই সঙ্গে চলমান সংকট সমাধানে সব দলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনে সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ পার্লামেন্টে সম্প্রতি বাংলাদেশে বিদেশি হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে এসব হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও এদিন বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে গণমাধ্যম বিষয়ক নতুন নীতিমালা প্রত্যাহার, মানবাধিকার সংস্থাগুলোকে কাজের সুযোগ করে দেয়া এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বানও জানানো হয় ইউরোপীয় পার্লামেন্টের পক্ষ থেকে। জামাত শিবিরের আর্থিক সহযোগিতায় একের পর এক নাশকতা চালাচ্ছে জেএমবি। হোসেনি দালানে বোমা হামলা এবং আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ হত্যার সঙ্গে জড়িত থাকা জেএমবির 5 সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এই দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এছাড়া এই চক্রটি মিরপুরের দারুস সালামে পুলিশ হত্যা ও পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যার সঙ্গে জড়িত বলে দাবি পুলিশের। এই চক্রের প্রধান জেএমবির সামরিক শাখা প্রধান আলবানি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। মহররমের রাতে হোসেনি দালানে বোমা হামলা, আশুলিয়ার বারুইপাড়ায় ও মিরপুরের দারুস সালামে চেকপোস্টে হামলা চালিয়ে পুলিশ সদস্য হত্যা কিংবা পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির হত্যা, সবগুলো ঘটনার পেছনে ছিল জেএমবির সামরিক শাখার প্রধান আলবানি ওরফে শাহাদাত ওরফে মাহফুজ। আর সেই আলবানিকে ধরতে অভিযানে গেলে বুধবার রাতে বন্দুকযুদ্ধে মারা যায় সে, এমনই দাবি গোয়েন্দা কর্মকর্তার। তবে বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত রাজধানীর মিরপুর, আব্দুল্লাপুর, গুলিস্তান ও কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে সংগঠনটির 5 জনকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ। উদ্ধার করা হয় পিস্তল ও গোলাবারুদ। বেশ কিছুদিন ধরে ঢাকা ও এর আশপাশে বাড়ি ভাড়া নিয়ে সাংগঠনিক ও প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে আসছিল জেএমবি, দাবি পুলিশের। মাহফুজ ওরফে শাহাদাত ওরফে আলবানি ওরফে মেম্বার, সে ছিল মূলত মূল পরিকল্পনাকারী। এই শাহাদাত নিজেই ওখান থেকে কবরস্থানের ভিতর থেকে গ্রেনেড ছুড়েছিল। গোয়েন্দা কর্মকর্তা আরো জানান, ইসলামী ছাত্র শিবিরের কিছু কর্মী জেএমবির সঙ্গে একীভূত হয়েছে। ইসলামিক ছাত্র শিবিরের বেশ কিছু ছেলে আন্ডারগ্রাউন্ড হয়ে তারা এই জঙ্গি সংগঠনে ইনফিলট্রেট করেছে। অনুমান করছি যে অর্থের একটা বড় অঙ্কের অর্থ এদের কাছে এসেছে, যেগুলো দিয়ে তারা মোটরসাইকেল কিনেছে। হোসেনি দালান বোমা হামলার সঙ্গে জড়িত 3 জনকে এখনো গ্রেফতার করতে না পারা, জেএমবির সামরিক প্রধানের বন্দুকযুদ্ধে নিহত হওয়া, এই প্রেক্ষাপটে জেএমবির নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা পুরোপুরি ভেঙে দেওয়া সম্ভব হলো কিনা প্রশ্ন ছিল তার কাছে। আমরা বেশ কিছু লোকের নাম পেয়েছি যে পরবর্তীতে কারা নেতৃত্ব গ্রহণ করতে পারে, শাহাদতের অ্যাবসেন্সে কে এই কমান্ডার ইন চিফ হতে পারে, সেটি সম্পর্কে যেহেতু আমাদের ধারণা রয়েছে, সেই কারণেই এদেরকে পরবর্তী এদের যে নেটওয়ার্ক, সম্ভাব্য নেটওয়ার্ক, সেটি ভাঙা সম্ভব হবে। হোসেনি দালানে বোমা হামলা সহ কয়েকটি ঘটনায় আইএসের হয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দায় স্বীকার সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, বাংলাদেশের কেউ কেউ সংস্থাটিকে তথ্য সরবরাহ করেছে বলে জানতে পেরেছেন তারা। তার আগে 2 জন। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে।
সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত। আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে, পতাকা বৈঠকের সিদ্ধান্ত। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। রংপুরে ব্যাপটিস্ট মিশনের ফাদার সহ 10 ধর্মযাজককে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এদিকে দিনাজপুরেও একটি ক্যাথলিক চার্চের ফাদারকে আইএসের বরাত দিয়ে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ বলছে পুরো বিষয়টির তদন্ত শুরু হয়েছে, জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রংপুর এবং দিনাজপুর প্রতিবেদকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গতকাল সন্ধ্যায় রংপুর আঞ্চলিক ব্যাপটিস্ট চার্চ সংঘের ঠিকানায় একটি চিঠি আসে, যেটির প্রেরকের নাম অতুল রায়। চার্চের ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমরন জানান, বাংলাদেশে কোনো খ্রিস্টান অনুসারীকে বাঁচতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেয়া হয় চিঠিতে। অফিসার ফিরে আসে, আমি চিঠিটা খুলি এবং চিঠি খুলে দেখি যে সেখানে একটা হুমকি দেওয়া হয়েছে, হত্যার হুমকি আমাকে দেওয়া হয়েছে। শুধু আমি না, আমার শোকে আরো 10 জনকে দেওয়া হয়েছে হুমকি যে আমাদেরকে মেরে ফেলা হবে এক এক করে। এদিকে কে বা কারা এই চিঠি পাঠিয়েছে তা এখনো জানা যায়নি। খামে দিনাজপুরের সদর উপজেলার উত্তরপাড়া গ্রামের ঠিকানা রয়েছে। এখানকার খ্রিস্টান মিশনারি যে পালক প্রধান, তাকে একটি চিঠি দিয়ে হুমকি দেওয়া হয়েছে। এ ব্যাপারে আমরা সার্বিকভাবে সতর্ক আছি এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা এখানে তৎপর আছি। এদিকে দিনাজপুরের বীরগঞ্জের ক্যাথলিক চার্চের ফাদার কার্লসকে গতকাল একই সময়ে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হয়। খুদে বার্তায় আগামী 20 ডিসেম্বরের মধ্যে কার্লসকে হত্যা করা হবে বলে উল্লেখ রয়েছে। পরপর 3টি মেসেজ একই ধরনের একই নাম্বারকে দেওয়া হয়। সেই মেসেজটা ছিল এভাবে: ফাদার কার্লুস, আইএস এর পক্ষ থেকে সালাম নিবেন, দলের নির্দেশে আপনাকে 20 ডিসেম্বর এর মধ্যে হত্যা করা হবে। মুঠোফোনের নম্বরটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে নাম্বারটা দিছে সেই নাম্বারটা নেই এবং যে হুমকিদাতাকে শনাক্ত করার জন্য পর্যাপ্ত পরিমাণ প্রচেষ্টা অব্যাহত আছে। গত 18 নভেম্বর দিনাজপুরে দুর্বৃত্তদের গুলিতে ইতালিয়ান নাগরিক ডাক্তার পিয়েরে পারোলারি গুরুতর আহত হন। তিনি স্থানীয় একটি মিশনে চিকিৎসকের দায়িত্ব পালন করতেন। এর আগে পাবনায় ধর্মযাজক লুক সরকারের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। সাবিহানিপা, সময় সংবাদ। রাজধানীর কেরানীগঞ্জে একই পরিবারের 4 জন খুনের ঘটনায় 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কুদ্দুস জামান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একজনকে খালাস দেওয়া হয়েছে। গত বছর 24শে সেপ্টেম্বর রাতে পূর্বশত্রুতার জের ধরে দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় খুন হন গাড়ি চালক সাজু, তার স্ত্রী ও তাদের 2 সন্তান। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমপুরের একটি 6তলা ভবনের 2য় তলায় স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে বাস করতেন গাড়ি চালক সাজু। পূর্বশত্রুতার জের ধরে গত বছরের 24 সেপ্টেম্বর সাজুর বাসায় ঢুকে তার পরিবারের সবাইকে রড দিয়ে আঘাত করে খুন করে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সুমন ঢালি, জনি, সিএনজি সুমন ও নাসির উদ্দিন। ঘটনার পরদিন নিহতের ভাই আসামিদের বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করে। হত্যাকাণ্ডের 1 বছর 2 মাস পর মামলার রায় দেন আদালত। ডাকাত সুমন তার একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেল এবং তার স্ত্রীর একটা রুলি চুরি, সেই চুরিটা বলেছিল সাজু চুরি করেছে, যে 1 নম্বর ডিসিস্ট, সে চুরি করেছে। এই হিসাবেই তারা প্রথম তাদেরকে ধরে সাজুর বাড়িতেই পরিকল্পিতভাবে এই 5 জন তাদেরকে হত্যা করে। 5 জন আসামির 4 জনকে ফাঁসি দেওয়া হয়েছে, একজনকে খালাস দেওয়া হয়েছে। যে মহিলা তাকে খালাস দিয়েছে। সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ নেই আসামিদের বিরুদ্ধে, এমন দাবি করে আসামি পক্ষের আইনজীবী বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাবেন। কোনো চাক্ষুষ প্রমাণ নাই এবং এই মামলায় প্রমাণের মতো প্রসিকিউশন কোনো কর্তব্য পালন করতে পারেনি। অর্ডার এরাই করেছে এই মর্মে আমরা মনে করি সত্য নয় এবং সেটা সন্দিগ্ধ আছে বিধায় এই আসামি উচ্চ আদালতে গেলে এটা তার পাবে। সঠিক সময়ে মামলার তদন্ত ও সাক্ষ্য গ্রহণ হওয়ায় দ্রুত বিচার কাজ সম্পন্ন হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এ মামলায় মোট 28 জন সাক্ষীর মধ্যে 24 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষীকে জেরা করেছেন তার আইনজীবীরা। আগামী 3 ডিসেম্বর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ও জেরার দিন ধার্য করেছেন আদালত। বেলা 11টার দিকে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় এই মামলার আজকের কার্যক্রম। শুরুতেই স্বাস্থ্যগত কারণে বেগম জিয়ার অনুপস্থিতির বিষয়টি আদালতকে অবহিত করে
সময় আবেদন করেন তার আইনজীবীরা। তবে সময় আবেদন নাকচ করে সাক্ষীকে জেরার নির্দেশ দেন আদালত। পরে সকাল থেকে দুপুর পর্যন্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার 19 ও 20 নম্বর সাক্ষীকে জেরা করা হয়। এই মামলায় এ পর্যন্ত 25 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। উচ্চ আদালতে একটি আবেদন বিচারাধীন থাকায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার কার্যক্রম আপাতত স্থগিত রয়েছে। পৌর নির্বাচনে দলীয় প্রতীকে মেয়র নির্বাচনের কথা বলে সরকার বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। হঠাৎ করে অর্ডিন্যান্সের মাধ্যমে দেশে পৌর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এছাড়া এই নির্বাচনে জাতীয় যে প্রতীক, জাতীয় নির্বাচনের যে প্রতীক, জাতীয় পরিষদের নির্বাচনের যে প্রতীক, এই প্রতীক এখানে মেয়রের জন্য ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওই প্রতীককে সামনে নিয়ে এই সরকার একটি ষড়যন্ত্র করছে, জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে যারা পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারা বোকার রাজ্যে বাস করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান মন্ত্রী। পাকিস্তানের মনে রাখা উচিত 69 আন্দোলনে পরাজিত করেছি, নির্বাচনে পরাজিত করেছি, 71 মুক্তিযুদ্ধে পরাজিত করেছি, আর এখন স্বাধীন বাংলাদেশে উন্নয়ন অর্জনে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি। বাংলাদেশকে পাকিস্তান বানাবেন, আফগানিস্তান বানাবেন, তারা বোকার স্বর্গে বাস করছে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে 3 জন আহত হয়েছেন। এ ঘটনার বিস্তারিত জানতে আমরা মুঠোফোনে যোগাযোগ করব আমাদের বগুড়া প্রতিবেদক মাজেদুর রহমানের সাথে। মাজেদ, এখন পর্যন্ত ঘটনা সম্পর্কে কি কি তথ্য জানতে পেরেছেন আপনি? হ্যাঁ হাফসা, ঘটনাটা ঘটেছে সন্ধ্যে 6টায় বগুড়া শিবগঞ্জ উপজেলা কিচক নামক স্থানে ঘটনাটা ঘটেছে। এর সময় কিছু দুর্বৃত্ত শিয়া মসজিদকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে 3 জন গুলিতে আহত হয়েছে বলে জানিয়েছেন বগুড়া পুলিশ সুপার আসাদুজ্জামান এবং তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন। আর আহতরা যারা আহত হয়েছেন গুলিতে তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে আনা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। আর বগুড়ার কিচক যে জায়গাটা, সেই জায়গাটা হলো বগুড়া জয়পুরহাট সড়কের শেষ সীমান্তে, অর্থাৎ জয়পুরহাট এবং বগুড়া দুইটারই শেষ সীমান্তে এই কিচক ওই জায়গাটা, এবং এই জায়গাতেই ঘটনাটা ঘটেছে। এখন এই ছিল আমার কাছে আপাতত অবস্থা। ধন্যবাদ মাজেদ। দর্শক, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে 3 জন আহত হয়েছেন, সেই ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের বগুড়া প্রতিবেদক মাজেদুর রহমান। সাতক্ষীরা সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে বিজিবি। ভোরে জেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের তারালি এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায় ভোরে কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। এ সময় তারালি এলাকায় বিএসএফ 76 ব্যাটালিয়নের সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই 2 বাংলাদেশের মৃত্যু হয়। এতে আহত হন আরও অন্তত 3 জন। এরপর লাশ দুটি উত্তর 24 পরগনা জেলার তারালি সীমান্তে 7 ঘন্টা পড়ে থাকে। বেলা 12টার দিকে ভারতীয় পুলিশ লাশ দুটি উদ্ধার করে স্বরূপনগর থানায় নিয়ে যায়। পরে এই বিষয়ে দুপুর 2টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি বিএসএফ হস্তান্তর করবে বলে জানিয়েছে বিজিবি। যারা ব্যবসা করে এরা এই সাইড দিয়ে চলাচল করে, এরা লোভ লালসা দেখাইছে, আর এদের লোভে পড়ি আমাদের ভাইটা গেছে। আমাদের পরিবারটা খুবই দারিদ্র, সেইটি একমাত্র আমাদের আইরসগুলো ভরসা। এখন আমাদের পরিবারটা চলবে কিভাবে? শুনছি বিএসএফ গুলি করেছে, মারা গেছে, তো আমরা লাশটা পাওয়ার জন্য ইয়ে করছি। 2024 সালের পর স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসা সম্ভব হতে পারে বাংলাদেশের। সেক্ষেত্রে 2027 সাল পর্যন্ত স্বল্পোন্নত দেশের সুবিধা ভোগ করা যাবে। তাই এ লক্ষ্য সামনে রেখে এখনই বাংলাদেশকে প্রস্তুত হতে হবে। সকালে রাজধানী সিরডাপ মিলনায়তনে স্বল্পোন্নত দেশগুলোর গ্রামীণ অর্থনীতির কাঠামোগত পরিবর্তন নিয়ে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটারের রিপোর্ট নিয়ে আলোচনায় একথা তুলে ধরে সিপিডি। সংস্থাটির মতে অর্থনৈতিক ঝুঁকি মোকাবেলায় এবং প্রবৃদ্ধি ধরে রাখার ক্ষেত্রে উন্নতি করেছে বাংলাদেশ।
তবে স্বল্পোন্নত দেশের বৃত্ত থেকে বের হতে কৃষিক্ষেত্রে উন্নতির বিকল্প নেই। পাশাপাশি মানব সম্পদ উন্নয়নে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। এছাড়া মধ্যম আয়ের দেশ হতে 2021 সালের মধ্যে মাথাপিছু আয় $4,000 অর্জন করা সম্ভব নয় বলে মনে করে সিপিডি। তিনটি সূচকের ভিতরে একটি সূচকে আমরা ইতিমধ্যে অর্জন করেছি, সেটা হলো ঝুঁকির ক্ষেত্রে, অর্থনৈতিক ঝুঁকির ক্ষেত্রে। আর যে দুটো আছে, একটা হলো মাথাপিছু আয় আর একটা হলো মানব সম্পদ উন্নয়ন। সেইটার ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে বলেছি আমরা যেখানে আছি সেখানে ভালো থাকতে হবে, ধরে রাখতে হবে, আর আরেকটা সূচকে উন্নতি করতে হবে। মাথাপিছু আয় আমাদের হিসাবে করাটা জটিল। মানব সম্পদের এখন যে সূচকটা আছে এটা ছুঁই ছুঁই অবস্থায় আছে, সেহেতু ঠিকমতো বিনিয়োগ দিতে পারলে এটা করা সম্ভব বলে আমাদের কাছে মনে হয়। তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে দেশটির বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সতর্কতা পাননি বলে দাবি করেছেন তুরস্কের গোলার আঘাতে ভূপাতিত রুশ বিমানের বেঁচে যাওয়া পাইলট। এদিকে বিমান ভূপাতিত করার ঘটনা নিয়ে তুরস্কের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়াতে চায় না বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। অন্যদিকে তুরস্ক দাবি করেছে রুশ বিমানটিকে ভূপাতিত করার আগে অন্তত 10 বার এর পাইলটকে সতর্ক করা হয়েছিল। দাবির সপক্ষে সতর্কবার্তার একটি অডিও রেকর্ডও প্রকাশ করেছে তুর্কি সরকার। সিরিয়া তুরস্ক সীমান্তবর্তী কেসাব এলাকায় তুর্কি গোলার আঘাতে রুশ বিমান বিধ্বস্তের ঘটনা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। ইতোমধ্যে রুশ বিমানটির 2 পাইলটের মধ্যে বেঁচে যাওয়া একজনকে উদ্ধার করেছে রুশ বাহিনী ও বিশেষ সিরীয় নিরাপত্তা বাহিনী। এ ঘটনায় বিমানটির নিহত অপর পাইলটের মৃতদেহের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি। বুধবার সিরিয়ার লাতাকিয়ায় রুশ ঘাঁটিতে সাংবাদিকদের সামনে কথা বলেন কনস্টান্টিন মুরাকতিন। গেল বছর রাশিয়ার শ্রেষ্ঠ পাইলট হিসেবে পুরস্কার পাওয়া মুরাকতিন জানান, তুর্কি বিমান কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ধরনের সতর্কতা পাননি তারা। যে এলাকা দিয়ে আমরা উড়ে যাচ্ছিলাম তা আমি নিজের হাতের তালুর মতো চিনি। ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। এতবার আমি ওই এলাকার আকাশে ওড়াউড়ি করেছি যে দিক নির্দেশক যন্ত্রপাতি ছাড়াও চোখ বন্ধ করে উড়ে যেতে পারি। আর আমরা তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছি, এটা একটা ডাহা মিথ্যে কথা। কোনো সতর্কবার্তা না দিয়ে হুট করে রকেট ছোড়ে তারা। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্বিবেচনা করবেন তারা। রুশ সরকার তুরস্কের সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না। তুর্কি জনগণের প্রতি যে বন্ধুত্বপূর্ণ মনোভাব আগে ছিল তা এখনো বজায় আছে। এই ঘটনার জেরে তুরস্কের সঙ্গে সব ধরনের সামরিক যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাতিলের ঘোষণা দিয়েছে রাশিয়া। সেই সঙ্গে বিমান ভূপাতিত করার প্রতিবাদে দেশটিতে বেশ কিছু পণ্য রফতানি বাতিলের পরিকল্পনার কথাও জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে তুরস্কের কর্তৃপক্ষ একটি অডিও রেকর্ড প্রকাশ করে বলেছে, রুশ বিমানটিকে অন্তত 10 বার সতর্কবার্তা দিয়েছিল তুর্কি কন্ট্রোল টাওয়ার। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। বিপিএল এর খবর। লো স্কোরিং ম্যাচে নাটকীয় জয় পেল রংপুর রাইডার্স। সিলেট সুপারস্টার্সকে 6 রানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে 9 উইকেটে 109 রান করে রাইডার্স। জবাবে 103 রানেই থামে সুপারস্টার্সের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। 4 ম্যাচে 3টিতে জিতে 6 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। দলীয় 19 রানে আউট হন সৌম্য সরকার। তারপরই সাজঘরে ফেরেন আরেক ওপেনার লেন্ডন সিমন্স। অনডাউনে নামা সাকিব হাল ধরার চেষ্টা করলেও যোগ্য সঙ্গ দিতে পারেননি মিথুন অমিরা। তবে ষষ্ঠ উইকেটে রংপুরের ইনিংসে সর্বোচ্চ 36 রানের জুটি গড়েন থিসারা পেরেরা ও সাকিব। কিন্তু ব্যক্তিগত 21 রানে পেরেরা আউট হলে ভেঙে পড়ে রংপুরের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত সাকিবের 33 রানে চড়ে 109 রানে পুঁজি পায় রাইডার্স। সিলেটের মোহাম্মদ শহীদ নেন 4 উইকেট। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি সিলেটের। দলীয় 5 রানে আউট জোসুয়া কোব। ভালোই খেলতে থাকা মুনাবিরা 17 ও মুমিনুল ব্যক্তিগত 29 রানে আউট হলে 53 রানে 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। এরপর রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে সুপারস্টার্স। তাই সাকিবের দারুণ বোলিং আর নেতৃত্বে শেষ পর্যন্ত সিলেট সুপারস্টার্স গুটিয়ে যায় 103 রানে। সাকিব নেন 3 উইকেট। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। সব রাজনৈতিক দলের জন্য পৌর নির্বাচন একটি সুযোগ। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী। অংশ নেওয়ার বিষয়ে শরিক দলের সঙ্গে রাতে বেগম জিয়ার বৈঠক।
যুদ্ধাপরাধী ইস্যুতে কমেছে আন্তর্জাতিক চাপ, দাবি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সুজা আলমকে তলবের পর বাংলাদেশের হাই কমিশনারকে ডাকার সিদ্ধান্ত ইসলামাবাদের। রাজধানীর হোসেনি দালানে বোমা হামলার ঘটনায় গ্রেফতার 5 জেএমবি সদস্য 5 দিন করে রিমান্ডে। প্রধান সন্দেহভাজন বন্দুকযুদ্ধে নিহত, দাবি পুলিশের। এবার রংপুর ও দিনাজপুরে 11 ধর্মযাজককে চিঠি ও মুঠোফোনে হত্যার হুমকি। পুলিশ বলছে চিঠি পাঠানো হয়েছে দিনাজপুর থেকে। এবং ঢাকার কেরানীগঞ্জে একই পরিবারের 4 জনকে খুনের দায়ে 4 জনের ফাঁসির আদেশ, বেকসুর খালাস 1 জন। এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।